কেন আপনারা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এটাতে আপত্তি করছেন? আর আপনারা কেন পরপর শব্দটা জুড়ে দিচ্ছেন? মানে শেখ হাসিনার সময় যখন সম্পত্তি নিয়ে নারী পুরুষের মধ্যে ভাগাভাগি নিয়ে আন্দোলন চলছিল, তখন একটা মাদ্রাসার ছেলে মারা গিয়েছিল। পরে খবর নিয়ে জানা গেল সেই ছেলেটা এত গরিব ঘরের যে তার বাবার বা তার এক ছটাক জমিও ছিল না, অথচ জমির ভাগাভাগিকে কেন্দ্র করে তাকে নিহত হতে হলো। তো বাংলাদেশের অবস্থাও এরকম। পরপর দুইবার বলেছে, এটাই আগে মেনে নেন না কেন? আমরা দেখেছিলাম রাশিয়াতেও এরকম একটা বিধান ছিল যে পরপর দুবারের বেশি। তখন পুতিন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পদ সোয়াপ করে তারপরে আবার দীর্ঘ সময়ের জন্য তিনি আরও 2 মেয়াদের জন্য তিনি রাষ্ট্র চালানোর দায়িত্ব নিজের ঘাড়েই রেখেছেন। বা নিজের এক ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান, সংসদ নেতা হতে পারবেন না, এখানেও আপনারা আপত্তি করেন। মানে এক ব্যক্তির হাতেই ক্ষমতা, সেই যে স্বৈরাচারের ডেফিনেশন। কাতারের আমিরের পিছনে তার দেশের পতাকা ছিল, আর বাংলাদেশের চিফের পিছনে ওই পতাকার স্ট্যান্ডটা কিন্তু ফাঁকা ছিল। ভিক্ষাবৃত্তি করতে গেলেও কিন্তু একটা পতাকা থাকে যে এটা ভিক্ষুক দেশের পতাকা। মানে সৌজন্য সাক্ষাৎ করতে গেলেন বা স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গেলেন, এটা জামাত আমির বলেছেন। আমার সাথেও একটি অনুষ্ঠানে, আমার এই প্ল্যাটফর্মে জামাত আমিরের সাথে কথা বলছিলাম যে আমি। দেশে যখন ছিল তখন কেন আপনি গেলেন না? হুম। এটাই। এটা তো সহজ ছিল, এটা তো লাখ লাখ টাকা খরচ করে টিকিট কেটে যেতে হতো না। বলে আগে কেন আসলে আন্দোলনে নামবেন, রোডম্যাপ না পেলে প্রয়োজনে রাজপথে, সেই বিষয়গুলো বলা, ওগুলো কি ফাঁকা বলি ছিল? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা যে আপনি বাঁকা করবেন, একবারেই তো আর বাঁকা করেন না, আগে চেষ্টা করেন সোজা আঙ্গুলে উঠে কিনা। সেখান থেকে যদি কমেও যায় তাও তো সেটা একটা বড় অংশের ভোট থেকে যায়। এরকম একটা ভোটওয়ালা একটা দলকে নিষিদ্ধ করা, এটা কি গণতান্ত্রিক? আওয়ামী লীগ তো এখন দৌড়ের উপর, তাদের পারতে পক্ষে তাদের নিষিদ্ধই করে দেয়, তাদের দাঁড়াতেই দিচ্ছে না, সব দলেরাই দিচ্ছে না, এই জায়গায় সবাই নীলোফার চৌধুরী মণি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। আপনার কাছে আপনার কাছে শুরুতেই জিজ্ঞাসা করি যে আপনারা আম, আপনাদের দলের গুরুত্বপূর্ণ নেতারা বলে এসেছেন যে রোডম্যাপ, একটা সুনির্দিষ্ট রোডম্যাপ, নির্বাচন কবে হবে সেটি না পেলে আন্দোলন বা রাজপথে নামার কথা আমরা শুনেছি। শামসুজ্জামান দুদু তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে এই সরকার নির্বাচন দিতে বাধ্য হবে, না হলে বিএনপির খেলা এখনো দেখে নাই। হারুনুর রশিদ সাহেব তিনি বলছেন যে রোজার পরে আন্দোলন, কথা নির্বাচনের রোডম্যাপ না পেলে রোজার পরে আন্দোলন। আমরা সালাউদ্দিন আহমেদ কাছ থেকে শুনেছি যে প্রয়োজনে রাজপথে নামার আন্দোলনের কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে পর্যন্ত শুনেছি যে প্রয়োজনে রাজপথে আন্দোলন করতে হবে দাবি আদায়ে। কিন্তু আমরা দেখলাম প্রধান উপদেষ্টার কাছে আপনারা সময় চেয়ে বৈঠক করলেন সেই রোডম্যাপটির জন্য, এবং রোডম্যাপটি না পেয়ে অসন্তোষও জানালেন। তারপরে আপনারা বলছেন যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন নাই, কারণ এই সরকারকে আমরা এনেছি, নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রয়োজন নাই, নজরুল ইসলাম খান বলছেন, আরও নেতারাও বলছেন। আপনাদের অবস্থানটা পরিবর্তন হয়ে গেল কেন? আগে যখন সবাই আন্দোলন করবেন করবেন দাবি না মানলে, এখন আন্দোলনের প্রয়োজন নাই বলছেন কেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, আন্দোলন বলার সাথে সাথে আন্দোলনে নেমে গেলে তো যাওয়াই হয়ে গেল। প্রত্যেকটা প্রতিপক্ষকে একটা সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। তারা আসছে কিছুদিন হলো, তারা সবকিছু বুঝে ওঠে নাই এখনো। তারা এটাও সত্যি যে তারা আহ তাদেরকে যারা নিয়োগ করেছেন তা অন্যদের মতো, তাদের মতো বিএনপি কিন্তু তাদের সমর্থন না করলে তখনই একটা কিছু হতে পারতো, যে আমরা সমর্থন করলাম না, একটা বাদানুবাদ হতে পারতো। সেটা কিন্তু হয় নাই, কারণ বিএনপির মৌন সমর্থন ছিল। ছিল না বলবো না, বিএনপি নেতা, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। আমরা সম্পূর্ণরূপে তাদেরকে সহযোগিতা করতে চাই। তারপরেও যদি এই সরকার ব্যর্থ হয়, সেটার জন্য আমাদের দায় না। তো এটা সর্বশেষ এই লাইনটা বলার অর্থ এটা যে আমরা চাই তাদেরও তো নেওয়ার একটা মানসিকতা থাকতে হবে। তারা যদি না নেয় এবং তারপরে যদি তারা ব্যর্থ হয়, সে দায় দায়িত্ব তাদের। তো এই এই জায়গাটায় যে আমাদের সরকার, এই সরকার, কারণ একটা ফ্যাসিস্টকে বিদায় করে যখন একটা সরকার বসছে, তার ভালো মন্দ আমরা সর্বোচ্চ প্রথমে ছাড় দিব। ভালো মন্দ, মন্দ হতেও যে মন্দ বুঝতেও তো টাইম লাগে। তো সেই মন্দ বুঝার টাইমটাকে অবজার্ভ করছে বিএনপি। ইন দ্য মিন টাইম বিএনপি বিভিন্ন দলগুলোর সাথে বসছে, আপনি দেখেছেন। সমমনা দল, ইভেন তো আপনার বামদের সাথেও বসছেন, যেটা বিগত রাজনীতিতে রেয়ার ছিল। সেখানে কিন্তু বামরাও ঢালাওভাবে, বামরা বাংলাদেশে, তারাও বিএনপি কে
বিশ্বস্ততার মধ্যে নিয়ে আসছে, বিএনপিও তাদেরকে বিশ্বস্ততার মধ্যে নিয়েছে, তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। এখন কথা হচ্ছে যে এগুলা প্রিপারেশন তো থাকতেই হবে, প্রিপারেশন বিএনপি নিচ্ছে। বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে এই সরকারকে তাদের মানে একটা মাপকাঠির মধ্যে, ভদ্রতার মাপকাঠির মধ্যে, যেমন ধরেন প্রথম দেখা করেছিল, বলেছিল রোড ম্যাপ, স্মার্ট, যৌক্তিক সময়। প্রথম দিন বলেছিল যৌক্তিক সময়, দ্বিতীয় দিন বলেছিল রোড ম্যাপ, তৃতীয় দিন বলেছিল নির্বাচনের ডেট, চতুর্থ দিন বলেছিল যে ইন্ডিভিজুয়ালি যে আমাদেরকে কবে আমরা ডিসেম্বর নাগাদ নির্বাচন চাই, এর মধ্যে আপনাকে ডেট দিতে হবে। সেই তারপরে আপনার অসন্তোষ যেটা প্রকাশ হলো যে বিএনপি তার টার্গেট মতো পায় না, একদম পায় নাই বললেও ভুল হবে। সরকার বলেছে যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত। এখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনেক রকম সমস্যা আছে, যেমন ধরেন আপনার সমস্যার মধ্যে রোজা আছে, আপনার ঈদ আছে, এসএসসি পরীক্ষা আছে, কুরবানি আছে, এইচএসসি পরীক্ষা আছে, এরপরে আপনার ঝড়ঝঞ্ঝা আছে, বর্ষা আছে। তো এই যে এতগুলো সমস্যা, এটা এটা হলো প্রাকৃতিক এবং রাষ্ট্রীয় সমস্যা। সমস্যা মানে সুবিধা, নির্বাচনের জন্য সমস্যা, যেমন এসএসসি পরীক্ষা, এটাকে আমি সমস্যা বলবো না, এটা আমাদের ফিউচার নির্বাচনের জন্য প্রতিকূলতা। সন্তানদের বড় তো করা। এই হ্যাঁ, বিষয়গুলো তো নির্বাচনের জন্য আপনারা আগেও জানতেন, এবং এই ডক্টর ইউনূস আমরা এর সরকার জন্যই কিন্তু সেই বলেছি। ডিসেম্বর থেকে জুনের কথাই বলে এসছে, আগেও বলেছে এখনো বলছে। কিন্তু আপনারা নতুন করে তো এটিই জানতে চেয়েছিলেন যে একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ, সেটি পেলেন না, অসন্তোষ জানালেন। তাহলে আগে কেন আসলে আন্দোলনে নামবেন, রোড ম্যাপ না পেলে প্রয়োজনে রাজপথে সেই বিষয়গুলো বলা, ওগুলো কি ফাঁকা বলি ছিল? দেখেন, এটা ফাঁকা বুলি ছিল না, ফাঁকা বুলি বিএনপি দিতে জানে না। বিএনপি যা বলে মন থেকেই বলে। এটা বলেছিল বিএনপি, বিএনপি ওই জায়গাতে আছে। এবং সেটার আগে লাস্ট ফাইনালি বিএনপি আরেকটা তাদেরকে সুযোগ দিচ্ছে, এবং ইন দ্য মিন টাইম নিজেদেরও এর মধ্যে তৈরি করে নিচ্ছে যে প্রথমেই তো মানুষ বলে না যে আপনাকে ধরো মারো কাটো খাও, এইসব বলে না। প্রথমে একটা প্রোগ্রাম দিবে, প্রোগ্রামের পরে মানে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা যে আপনি বাঁকা করবেন, একবারেই তো আর বাঁকা করেন না, আগে চেষ্টা করেন সোজা আঙ্গুলে ওঠে কিনা, তারপরে আস্তে আস্তে বাঁকা করতে হয়। সেই হিসেবটা আমি বলবো যে এই যে বিভিন্ন দলগুলোর সঙ্গে বসছে, নেগোসিয়েশন হচ্ছে কিনা, জোট কার সাথে হবে কার সাথে হবে না, এগুলা সবকিছু মিলে আপনার আমার কাছে এরকমই মনে জি, হচ্ছে। এই সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করতে হবে, এটা রোড ম্যাপ না পেলে বাঁকা করা হবে, এই তো ছিল হুমকিটা। পরবর্তী দেখা যাচ্ছে সোজা আঙ্গুল রাখার আরও কয়দিন আঙ্গুল সোজা রাখার সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন। যাই হোক, এই যে আপনি বলছেন যে আরও আপনাদের সমমনা দলগুলোর সাথে বৈঠক করছেন, তাদের সাথে কথা বলে আন্দোলনে যাবার জন্য বা তাদের সমর্থন পাচ্ছেন না, এটি কি একটা কারণ? এবং আমি এটাও সাথে প্রশ্ন করতে চাই, বিএনপি কি নির্বাচনের দাবিতে, আমি এই প্রশ্নটা আসলে কদিন থেকেই করছি, যে নির্বাচনের দাবিতে বিএনপি কি একা হয়ে যাচ্ছে? কারণ আমরা যদি বলি, আপনাদের এখন মাঠে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ দল জামায়াতে ইসলাম, তারা বলছেন মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার। এনসিপিও ঠিক এক কথা বলছে, মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার। আমরা এখন জামাতে আমিরকে বলতে শুনলাম যে আগে চান স্থানীয় সরকার নির্বাচন। আমরা আপনাদের সাথে আন্দোলন সঙ্গী রুরুল হক নূর, তিনি বলছেন আগে স্থানীয় সরকার নির্বাচন। জোনায়েদ সাকি বলছেন আগে গণপরিষদ নির্বাচন। মানে আপনারা যে জাতীয় নির্বাচনটাকে প্রায়োরিটি দিচ্ছেন বা সবচেয়ে আগে দেখতে চান, সেই দাবিতে কি আপনারা একা হয়ে পড়ছেন? আমি আপনাকে বলছি, এই কথাগুলো আপনার ঠিক আছে, আপনি তো পেপার পত্রিকা তাদের মৌখিক কথা শুনেই বলছেন কথাগুলো। বাংলাদেশে কিন্তু এখন প্রায় 46টা রাজনৈতিক দলের নিবন্ধন আছে। নিবন্ধনওয়ালা দলগুলোকেই গুরুত্ব দেওয়া হয় নির্বাচনের ব্যাপারে। সেখানে সম্ভবত প্রায় 10টার মতো দল বোধহয় পরে নির্বাচনের পক্ষে। আর বাকি যারা থাকে তারাও কিন্তু অনেকগুলো দল। আপনি যদি ওখানে গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্র কিন্তু সংখ্যাগরিষ্ঠতাকে নিয়ে। এরকম তো অনেকগুলো দল নিয়ে তো সংখ্যাগরিষ্ঠ, আওয়ামী লীগও নির্বাচন করেছিল। ফাইন। এই সমস্যাটাই তো আওয়ামী লীগকে পড়তে হয় নাই। এই যে এই নির্বাচনটা কবে হবে কখন হবে, এই সমস্যাটা তো আওয়ামী লীগকে পড়তে হয় নাই। আমি ওই কথাটাই বলছি আপনাকে, যে সংখ্যাগরিষ্ঠ দল নিয়ে যদি হয় তাহলে বিএনপি সংখ্যাগরিষ্ঠদের দলের মধ্যে পড়ে। তো এখন বিএনপিতে 2-4টা দল তো সরকারের পক্ষে থাকবে, কারণ তাদের লাভ হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন যে দলগুলো বলছে
সম্পূর্ণ লাভ তাদের ঘরে উঠছে। তারা নির্বাচনে গেলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। তারা কেউ 2-3টা সিট পাবে কিনা সন্দেহ আছে, কারো কারো তো সবগুলোতেই জামানত বাজেয়াপ্ত হবে। তো সেই দলগুলো এখন যেখানেই যাচ্ছে সরকারি দলের মতো একটা সম্মান পাচ্ছে। সেই সরকারি দলের মতো যদি সম্মান পেয়ে থাকে, তাহলে আপনার মনে করেন যে তাহলে সে কেন নির্বাচন চাবে? সেই দলগুলো জামানত হারাবে বলছেন, আর আপনি যে সংখ্যাগরিষ্ঠ দলের কথা বলছেন সেই দলগুলোর হয়তো অনেকে নামও জানেন না, বা তারা 300 আসনে প্রার্থীও দিতে পারবেন কিনা, এই হচ্ছে মানে বাকি দলগুলোর যদি অবস্থা আমাদের আপনার কথা হিসাব থেকে আপনার কথা আবারও যুক্তিসঙ্গত বলছি, কিন্তু এই জন্যই তো বলছি বিএনপি ছাড়া এই মুহূর্তে অনেক দল আছে তাদের প্রায় সব আসনেই জামানত হারাবে। কেউ কেউ আছে যে প্রায় অনেক আসনেই নির্বাচনে জিততে পারবে না, 2-1টা আসন ছাড়া। তার মানে কি তাহলে অন্য দলগুলো সবগুলোই কি আপনার ওরকম যদি ধরেন মিছা? তো সবগুলো যদি হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ যেখানে সেখানেই তো আপনার কাজ করবে। এদের মধ্যে প্রায় সবগুলোরই একই অবস্থা। এক জামাতের কিছু ভোট আছে, সেটা 5 থেকে 7-8% পর্যন্ত, 5-7-6% ভোট নিয়ে কোনোদিন পাশ করা যায় না বাংলাদেশে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার 70-60-80% নির্বাচন কাস্ট হয়। যদি তাই হয়, ধরেন জামাতের 8%ই গেল, 80% বা 70% কাস্ট হলে 8% ভোটে তো পাশ করার কথা না। কোথাও কোথাও তাদের বেশি লোক হতে পারে, সেটা খুব কম আসন, যদি আপনি আপনার ভালো হিসাবটা জানেন। এরকম হয় যে 8% ভোট জামাতের, বিএনপির কত পার্সেন্ট ভোট, আওয়ামী লীগের পার্সেন্ট আছে কিনা এর মধ্যে এই সময়ে, সেখানে আপনার কি মূল্যায়ন? শোনেন, বিএনপি তো বহুদিন আগে নির্বাচন করেছিল, তখন তো ধরেন 33-34 এরকম ছিল, আওয়ামী লীগেরও এরকম ছিল, কাছাকাছি 2-1% কম বেশি ছিল। আওয়ামী লীগ তো এখন দৌড়ের উপর, তাদের পারতে পক্ষে তাদের নিষিদ্ধই করে দেয়, তাদের দাঁড়াতেই দিচ্ছে না, সব দলেরাই দিচ্ছে না। এই জায়গায় সবাই একমত যে দাঁড়াতে দেওয়ার ব্যাপারে। সেখানে আওয়ামী লীগকে আপনি ধরেন যে আওয়ামী লীগের ছোটকা ছাটকিরা ভোট দিতে হয়তো পারবে, তারা আদৌ প্রার্থী দিতে পারবে কিনা আমি এই মুহূর্তে শিওর না। কিন্তু এই যে 33-34% ভোট তখন ছিল, আপনি বলছেন যে বিএনপি ছিল, আওয়ামী লীগের হয়তো কম বেশি ছিল, সেখান থেকে যদি কমেও যায় তাও তো সেটা একটা বড় অংশের ভোট থেকে যায়। এরকম একটা ভোটওয়ালা একটা দলকে নিষিদ্ধ করা, এটা কি গণতান্ত্রিক? আমি তো এটাকে নিষিদ্ধ করার পক্ষে বলি নাই আপনাকে একবারও। আমি বলেছি এই যে আপনি বলছেন যে সব তারা দলই চাইছে। ইলেকশন করতে পারে কি না ঠিক জানি না, কারণ ম্যাক্সিমামের নামে মামলা আছে, তারা পালানো আছে, তারা কেউ ওপেন হতে পারছে না। তো সেইখানে নির্বাচন করা তাদের জন্য এই মুহূর্তে ডিফিকাল্ট, আমি এটা বলতে চেয়েছি। নিষিদ্ধ করা না করা এটা আদালতের ব্যাপার আমার দৃষ্টিতে, এটা আইনের ব্যাপার। কোনো কেউ নির্বাহী আদেশে নিষিদ্ধ করুক এটাও আমি চাই না। কারণ এবং ইন দ্য মিন টাইম আপনার প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাহী প্রধান, যে উনি নিষিদ্ধ চান না। উনি সহ অন্য উপদেষ্টারাও শুধু চান না তা না, আপনার অনেকেই তাদেরকে নিয়োগ দিয়েছে, অনেকেই উপদেষ্টা হয়েছে তাদের মধ্যে, অনেকেই প্রশাসনে, ম্যাক্সিমাম আওয়ামী লীগের। এবং নতুন যে ছাত্রদের রাজনীতি হয়েছে তারাও বিভিন্ন জেলা থানায় যখন যাচ্ছে, আওয়ামী লীগেরই একটা পোষণের সহযোগিতা নিয়ে তারা যাচ্ছে, অর্থের সহযোগিতা, জনবলের সহযোগিতা, এই সব সহযোগিতা সবগুলোই নিচ্ছে তারা। তো সামাজিক সহযোগিতা সবগুলোই তারা কোনোটাই বাদ দিচ্ছে না। তো সেইখানে আমি বলতে চাচ্ছি যে ইলেকশনের কথা আমি বলতে চাচ্ছি না যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, এটা নিয়ে আমার কাছে এই মুহূর্তে কথা না, এটা বড়রা কথা বলে। আপনি তো কি মনে করেন, ইলেকশনে আপনি যদি কি না মনে করেন যে মানে আহ, আপনি যে ভোটের হিসেবের কথা বলছিলেন সেইটা বিবেচনায় রেখে আওয়ামী লীগের নির্বাচন করতে পারা উচিত, এটা কি আপনি মনে করেন, বা অনুচিত, কি মনে করেন? আমি আমি তাদের বিচার চাই, তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে আমার কাছে কোনো বাধা নাই। আমি আমার কাছে আমার যে আমার মেধায় আমি আমার ব্যক্তিগত কথা বললাম, যদি আইনের মধ্যে বিচার চলাকালীন যদি নির্বাচন করতে পারে পারবে। বিচার চলাকালীন আমি একজন অ্যাডভোকেট হিসেবে মনে করি বিচার ফাইনাল হওয়ার আগ পর্যন্ত তারা নির্বাচনের যোগ্য। জি। বাট তারা যদি উপস্থিত না থাকে তাহলে তো আপনি তারা ভোট দেওয়াইতে পারবেন না, ভোট করাইতে পারবেন না। তাদের তো প্রস্তাবকারী সমর্থনকারী তাদেরকে জমা দিতে হবে, তাদের সিগনেচার লাগবে, এই জিনিসগুলো তো তাদেরই দিতে হবে। তো সেটা সেই সেই নিয়ে তারা বুঝবে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা না। আমি এটা মনে করি যে নির্বাচনে তারা তাদের বিচার ফাইনালাইজ না হওয়া পর্যন্ত তারা ইলেকশন হলে ইলেকশন করতে পারবে। বিচার হওয়ার পরে যদি তাদের 2 বছরের অধিক জেল হয়,
দেন তারা 5 বছর নির্বাচন করতে পারবে না। এই যে আর এখন যদি রাজনৈতিক আপনি দল নিষিদ্ধ হয়ে যায় হ্যাঁ, সেটা হলো অন্য হিসাব। আইনের কথাও একটু বলছেন, আইনজীবী হিসেবেও বলছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে মিছিল করতে দেওয়া হবে না, পুলিশকে নির্দেশ দিচ্ছেন। এটি কি একটা আইনি নির্দেশনা বলে মনে করেন? স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এটা বলে থাকে মিছিল করতে দেওয়া হবে না, কেন বলেছেন আমি জানি না, আমার কাছে এটা লিগালি মনে হয় না। কারণ যে দলটা নিষিদ্ধ হয় নাই, যে দলের মানুষগুলো লুকিয়ে আছে, ঠিক আছে, যারা মিছিল করছে তারা রিস্ক নিয়ে মিছিল করছে। আপনি বলতে পারেন মিছিলের মধ্যে যদি কেউ যদি মামলার আসামি থাকে, হত্যা মামলার আসামি থাকে, আপনার যদি ওয়ারেন্টের আসামি থাকে, তাহলে সে অ্যারেস্ট হবে। কিন্তু মিছিল করতে পারবে না, মিছিল করাটা জনগণের অধিকার। জি। আমি যদি আইনের কথা বলি, আমি জানি আমি এই কথাগুলো বলছি আমাকে অনেক লোক গালাগালি করবে, বাট আইনকে মানতে গেলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে আমাকে অনেক এই কথাই বলতে হবে। একদম স্পষ্ট। নিরুফার চৌধুরী মনি, ধন্যবাদ। আমি একটু আবারও সেই নির্বাচনের জায়গায় যাই যে মানে কিছু কি চলছে নির্বাচন ইস্যুতে আলোচনা, যেটি আমরা জানতে পারছি না? আপনারা এরকম কি কিছু জানতে পারছেন? কেন প্রশ্নটা করছি, কারণ আমরা একবার প্রধান উপদেষ্টাকে শুনলাম যে তিনি বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। প্রেস উইং থেকে আবার সেখান থেকে সরে এসে বলা হলো না, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন। আমরা মার্কিন প্রতিনিধির সাথে বৈঠকের পর জামাতের আমিরকে বলতে শুনলাম যে আগামী প্রথম রোজার আগে, মানে হিসাব মতো হচ্ছে মধ্য ফেব্রুয়ারির আগেই আসলে নির্বাচন চান। পরে আবার তাকে বলতে শুনলাম যে দুটি শর্ত পূরণ না হলে, এই দৃশ্যমান বিচার আর মৌলিক সংস্কার, এই দুটি শর্ত পূরণ না হলে কোন নির্বাচন জনগণ মেনেই নেবেন না। এই একটা অবস্থান। আপনারাও বলছিলেন যে আন্দোলন, রোডম্যাপ না পেলে আন্দোলন, সেখান থেকে সরে এসে বলছেন আন্দোলনের প্রয়োজন নাই। কিছু কি চলছে যে নড়বড় হচ্ছে বা নড়চড় হচ্ছে অবস্থানে দল এবং পক্ষের? আপনি জামাত সম্পর্কে যেটা আমি বললাম, আমি আগেই বলেছি এরশাদ এবং জি এম কাদেরের তুলনা দিয়ে, আমি ওইটাই প্রযোজ্য থাকবে। জামাত সকালে একরকম কথা বলছে, বিকালে একরকম কথা বলছে। এরকম কথা বললে জনগণই বুঝবে যে তাদেরকে তারা সামনের দিকে আনলে কি হতে পারে। তো জামাতের এটা নতুন না। ধরেন লন্ডন গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করলেন, আবার বাংলাদেশে এসে প্রথমেই বললেন পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে কথা বলে আমেরিকার যে রোজার আগে, আবার তারপরেই বললেন যে দৃশ্যমান বিচার বা আপনার সংস্কার। অতএব ওনারা কি বলবেন এটা ওনাদের ব্যাপার, ওনাদের দল, ওনারা চিন্তা করবেন। কিন্তু আমি বিএনপির হয়ে কথা বলছি, যেটা বিএনপির মহাসচিব আপনি জানেন কিছুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশে আবারও -2 ফর্মুলাটা চলমান, এটাও বলেছেন। আবার এটাও বলেছেন উনি যে প্রধান উপদেষ্টা সহ যারা, আমাদের যদি মনে হয় যে তাদের নিরপেক্ষতার অভাব আছে, তাদের আন্ডারে নির্বাচন করব কিনা এটাও একটা ব্যাপার। তার মানে নিরপেক্ষতা নিয়ে ওইখানে প্রশ্ন আছে। এবং বৈষম্য বিরোধীদের এনসিপি যে কাজটা করছে যেভাবে সরকারের ছত্রছায়ায় কিংস পার্টির আদলে, সেইখানে তারা একবার নির্বাচনের জন্য মাঠে নামছে গাড়ি ঘোড়া নিয়ে, কিন্তু পরে আবার এসে আবার বলছে আমরা নির্বাচন চাই না, আমরা এই সরকারকে আরো 5 বছর দেখতে চাই, কিংবা ফাঁসি না হওয়া পর্যন্ত শেখ হাসিনার আমরা নির্বাচনে যাব না, সম্পূর্ণরূপে সংস্কার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যাব। এগুলো সবকিছুই ষড়যন্ত্রের একটা অংশ। তারপরে আপনি যদি হুজুরদের কথা তুলেন, হুজুররা নামি দামি হুজুররা ওয়াজ করে, যেসব হুজুররা হেলিকপ্টারে যান বক্তৃতা দিতে, আমরা তো মাঠে ঘাটে যাই লোকাল গাড়িতে উঠে, নর্মাল ভাঙা কারে চড়ে। হ্যাঁ, যারা হেলিকপ্টারে যান, যাওয়ার আগে 2 লাখ টাকা 1 লাখ টাকা আগে নেন, তারপরে ওনারা 1 ঘন্টা আধা ঘন্টা বক্তৃতা দেন। সেই হুজুররা বলছে এটা আল্লাহর বিশেষ নিয়ামত, এই নিয়ামত আমৃত্যু থাকুক আমরা চাই। তো ওই জন্য আমি বলছি যে নির্বাচনটা নিয়ে একটা ষড়যন্ত্রের খেলা চলছে। সেই ষড়যন্ত্রটা হতে পারে যে আমার সিনিয়র নেতারা বিএনপির, তারা হয়তো আমার চেয়ে ভালো জানেন, তারা এই জন্য তারা কিছুটা কৌশলের আশ্রয় নিচ্ছেন। কৌশলটা ওই যে আঙ্গুল বাঁকানোর আগে যে কৌশলগুলা, সেটা বিভিন্ন দলের সাথে বসছেন, ক্লিয়ার কাট জানতে চাচ্ছেন। কারণ আপনি নুরুর কথা বললেন, নুরুও বলছেন যে আগে স্থানীয় সরকার চান, তারপরে নির্বাচন চান। অথচ নুরু 2 দিন আগেই কিন্তু আমাদের সঙ্গে একরকম কথা বলেছেন, এখন আরেক রকম কথা বলেন। রাজনীতি শেষ বলতে তো কোনো শব্দ নাই। তো শেষ দেখে
দুই দিন আগেও যে বাম আওয়ামী লীগের সাথে চলতো, কিংবা আওয়ামী লীগের সঙ্গে না চললেও বিএনপির সাথে চিন্তা করে নাই। আজকে যখন একটা ধর্মাশ্রয়ী একটা দল যখন সামনের দিকে চলছে, সরকারের ছত্রছায়ায় চলছে, তখন তারা বুঝে শুনে তারা কিন্তু বিএনপির কাছে এসে হাল ধরেছে বা ধরার চেষ্টা করছে। এটাও আপনার মনে ধর্মাশ্রয়ী দল করেন একটা সরকারের রাস্তা। ছত্রছায়ায় কারা? ধর্মাশ্রয়ী দল যারা আপনি নিশ্চয়ই জানেন। আমি ধর্মাশ্রয়ী দল কাদেরকে বলবো, যাদেরকে আমি মানে বুঝি, আপনিও বুঝেন, তাদেরকেই বলছি। জামাত ইসলামীকে এখানে বলছেন? জামাতকেই বুঝায়। আচ্ছা, স্পষ্ট। স্পষ্ট। আপনি বলছিলেন যে আহ, জামাতে ইসলাম সকালে এক কথা বিকালে এক কথা বলে। এই সকালে এক কথা বিকালে এক কথা মানে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন বা ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন, এটি কি আসলে বেগম জিয়া এবং তারেক রহমানের সাথে লন্ডনে দেখা করবার একটা প্রভাবে এই কথা বলেছেন, এরকম কিছু? আমি এটা কয়েকদিনের কথাই আমি বলছি, আমি শুধু ওই জন্য বলছি তা না। আপনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জি বহুদিন বাংলাদেশে ভুগলেন, অসুস্থ রুগী, এখনো সে রুগী, অসুস্থ চরম ভাবে। তখন জামাত হিসাব করলো না যে দেখা করা দরকার। হুম। যখন লন্ডন গেলেন তখন মনে হলো যে দেখা করা দরকার একজন রুগীর সাথে। বেশ ভালো কথা, দেখা করলেন, আসলেন, এসে একরকম বললেন, প্রায় সিমিলার নিয়ে কথা বললেন সকালবেলা আগের দিন। পরের দিনই আবার তাদের জায়গায় ফেরত গেলেন, সেই জিএম কাদেরের মতো, যে ইন্ডিয়া যাওয়ার আগে একরকম কথা, ফিরে এসে আরেক রকম কথা। তারপরে আমি যেটা বলবো যে প্রথমেই যখন 5ই আগস্টের পরে সরকারটা আসলো 8 তারিখে, তারপরে যে প্রথমেই জামাত কি বলেছিলেন, একটা জালিমকে হটিয়ে আরেকটা জালিমকে ক্ষমতায় আনার জন্য কি হঠাৎ হটিয়েছি, এই যে জামাতের কথা। এতদিন যে জামাতের সঙ্গে বিএনপি যুগপৎ আন্দোলন করতে গিয়ে থেকে গিয়েছিল, তারপরে কিন্তু ফেরত আসে নাই। এত ক্ষমতার হাতছানি ছিল, এত কিছু ছিল আমাদের সামনে, তারপরেও কিন্তু দেখতে খারাপ দেখা যায়, বিবেক বিরুদ্ধ একজন একটা দল, একজন মানুষ আমাদের সময় তার চরম বিপদে আসছে, তাকে বিপদে ফেলে যাওয়াটা কেমন দেখা যায়, এই কথা। কারণ তাদের সাথে কিন্তু আমাদের যুগপৎ আন্দোলন হয়েছে, অ্যালায়েন্স হয়েছে, সবসময় এটা বলা যাবে না। যুগপৎ আন্দোলন দেখি সে কিন্তু সবকিছু ভুলে কিন্তু এই কথা বলেছে, জালিমের কথা বলেছে। না, তো জোট এই যে হয়েছে তারা, আপনাদের সাথে, আপনাদের জোট হয়েছে, আলোচিত জোট 4টি হয়েছে, জোট হয়েছে। কখনো কখনো হয়েছে, আবার জোট ভেঙেও গেছে। আপনি দেখেন যে সরকার পতনের আগে প্রায় ধরেন 1.5-2 বছর জামাতকে বিএনপির কোন মঞ্চে আপনারা দেখেন নাই, বিএনপিও কোনো জামাতের মঞ্চে যাইতে দেখেন নাই। এই যে দেখা না দেখা, এটাও তো একটা ব্যাপার বলা যায়। তো এই এই জায়গাগুলো থেকে আমি বলতে চাই যে জামাত সকালে, তার কথা এবং কাজের মধ্যে মিল নাই, সকালে একটা বলে তো বিকালে একটা বলে। যদি জালিমি হয়ে থাকে বিএনপি, আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে দেখা করলেন, এসে বললেন, ভালো কথা, আমরা মনে করলাম। পরের দিনই আবার আগের জায়গায় সে ফেরত গেলেন, যখন 8ই আগস্টের পরে যে ধরনের কথা বলতেন ওই ধরনের কথাই ফিরে গেলেন। আপনি দেখেন বিএনপি নামে কিছু বদনাম আছে সারা বাংলাদেশে, যে টুকটাক বিএনপির নেতা কর্মীরা এখানে ওখানে গিয়ে হামলা চালিয়েছে। বিএনপি এটার জন্য আমরা একবার অস্বীকার করেছি তাও না, আমরা আমাদের দলের নেতা জনাব তারেক রহমান শাস্তি দিয়েছেন, হাজারের উপরে শাস্তি পেয়েছে। কেউ প্রাথমিক শাস্তি, কেউ সেকেন্ডারি শাস্তি, কেউ চিরস্থায়ী শাস্তি পেয়েছেন। এরপরে আপনার জামাত যে কাজটা করেছে, এই যে ছড়ানোটা, আগে তো সাংবাদিকরা ছড়াতো মিথ্যা প্রপাগান্ডা, জামাত যেটা করতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা অন্য কেউ করতে পারে না। জামাত যেভাবে বিএনপিকে ভিলেন হিসেবে পরিচয় করিয়েছে বাংলাদেশে, করানোর চেষ্টা করছে, বিএনপি কিন্তু জামাতকে নিয়ে ওইভাবে চেষ্টা করে নাই। জামাত কিন্তু বড় চাঁদাবাজ, ছিনতাইকারী, অনেক কিছু, জামাতের অনেকেই ধর্ষণ মামলার আসামি, ওখানে গিয়ে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েছে হাতে নাতে, চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে, পুলিশের কাছে আছে। আপনার ব্যাংক গুলা লুট করেছে, হতে পারে তাদের এক সময় ছিল, সেটা আবার তৎকালীন সরকার নিয়ে গিয়েছিল। তারপরে যখন ব্যাংকগুলো ফেরত নেওয়ার আগে কিন্তু সরকারের মাধ্যমে যাওয়া উচিত ছিল তাদের, তা না গিয়ে নিজেরাই গুলিগালি করিয়ে নিজেরাই দখল করেছে। তারা হাসপাতালগুলো দখল করেছে, তারা পরিবহন দখল করেছে। এটা কিন্তু বিএনপি বলে না, বিএনপি ওই ধরনের রাজনীতি করে না। যেটা জামাত প্রপাগান্ডা ছড়ায়, ইচ্ছা করে জামাত বাড়ায় বাড়ায় আওয়ামী লীগের মতো বলে, যে প্রতিদিন গুয়েবেলসের থিওরি মিথ্যা কথারে সত্য, সত্যরে মিথ্যা বলে বলে ওটাকে এস্টাবলিশ করা। তো সেইখানে আমি তো বলতেই পারি যে তারা দুই রকম কথা বলে। তো খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আসার পরে এক ধরনের কথা বলে, পরের দিনই কথাটাকে তারা চেঞ্জ করে ফেললো।
তো এটা একটা দলের কাছে, একটা মানে পরিপূর্ণ দলের কাছে এটা আশা করা যায় না। খালেদা জিয়ার সাথে দেখা কিন্তু যদি ওটা করলেন, জামাত সেখানে আসলে হয় কি তাহলে কথা এটা বললেন? অস্বাভাবিক কিছু না। নীলোফার চৌধুরী বলি কি হ্যাঁ, কথা বললেন? মানে সৌজন্য সাক্ষাৎ করতে গেলেন বা স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গেলেন, এটা জামাত আমির বলেছেন। আমার সাথেও একটি অনুষ্ঠানে, আমার এই প্ল্যাটফর্মে জামাত আমিরের সাথে কথা বলছিলাম, আমি আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে কি কথা হলো, তিনি আসলে ওই ওই কথাটাই অতটুকুই বললেন যে স্বাস্থ্যের বা শরীরের খোঁজ খবর নিয়েছেন এবং রাজনৈতিক কথাবার্তা টুকটাক যা হয়েছে তো সেটি। আপনি তখন তাকে বললেন না কেন যে দেশে যখন ছিল তখন কেন আপনি গেলেন না? হুম হুম, এটি। এটা তো সহজ ছিল, এটা তো লাখ লাখ টাকা খরচ করে টিকিট কেটে যেতে হতো না। হুম হুম। আচ্ছা, ভালো প্রশ্ন বলেছেন আপনি। দেশে ছিলেন যখন, তখন কেন? এরপরে যখন কথা হবে তখন নিশ্চয়ই এই প্রশ্নটা আমি জিজ্ঞাসা করবো, দেশে কেন আপনি গেলেন না দেখতে। এখন যখন ফিরে আসলেন, এসে তিনি এটি বললেন। কিন্তু তারেক রহমান বা বেগম জিয়া বা আপনাদের পক্ষ থেকে কেন বলা হচ্ছে না? আসলে কথাটা কি হলো এই দুই দলের প্রধানের মধ্যে? দেখেন, আমি আমি আপনাকে বলি যে ওই যে বলে না যে খালি ড্রাম বাজে বেশি, ভরা ড্রাম কিন্তু বাজে না। তো বিএনপি কে আমি ভরা ড্রামের সঙ্গে তুলনা করতে চাই। বিএনপি কিছুই বলে নাই, এই রহস্যটাই থেকে যাক আমি মনে করি। কিন্তু কেন রহস্য তারাই কেন? যা বলার, তারা দেখা করতে গিয়েছে, আসলে সৌজন্য সাক্ষাৎই হয়তো ছিল, কিন্তু এটার মধ্যে তারা একটু রং চং চড়িয়েছে। আপনি কি মনে করেন কিন্তু আমি আপনি যদি যে প্রশ্নটি আমি করলেন সেই প্রশ্নটারই যদি উত্তর খুঁজি, দেশে থাকতে দেখা করলেন না, লন্ডনে গিয়ে দেখা করে আসলেন, শুধুই লাখ লাখ টাকা খরচ করে শুধু এটা তো সৌজন্য আমাদের সাক্ষাৎ? কোশ্চেন, এটা একটা বিগ কোশ্চেন, হ্যাঁ। এটা একটা আপনার কি বলে মিলিয়ন কোশ্চেন, বাট এটা তো তারা বলবে, এটা তো আমি বলবো না। হুম। না, কিন্তু এটাই আপনারা তো যদি এটা হয়, বলবেন বা বিএনপির পক্ষ থেকে তো এটা বলা হবে যে তারা আসলে কি বলতে গেলেন আর কি বলে আসলেন বা কি কথাবার্তা হলো। এটা তো শোনেন বিএনপির পক্ষ থেকে আমাদের জানানো হলো নেত্রীর না, সাথে, গোপন কেন আমাদের রাখা হচ্ছে? নেত্রীর সাথে আমি বলি আপনাকে, আমাদের নেত্রীর সাথে তাদের একটা লম্বা একটা জার্নি ছিল, জার্নিটা ছিল। তো সেই নেত্রীর সাথে অনেকদিন কথা হয়েছে। একটা শত্রু যদি আপনাকে বলে আপা আপনি অসুস্থ, আমি শুনেছি, আমি আসছি, আমি একটু আপনার সঙ্গে দেখা করতে চাই, এটা কিন্তু রুগী দেখতে গেলে না করার কিছু নাই। কিন্তু আমাদের কোশ্চেন হলো লন্ডন গিয়ে দেখা করতে হবে কেন? উনি যখন বাংলাদেশে ছিলেন, সেনা প্রধান পর্যন্ত ওনার বাসায় গিয়ে দেখা করতে পারলেন, তো ওনারা কেন যেতে পারলেন না? আমার প্রশ্নটা এই জায়গায়। হুম। তো সেইখানে লন্ডনে গিয়ে ধরেন নর্মালি দেখা করেছে, ওনারা অন্য কাজেও গিয়েছেন হয়তো বা, কিন্তু দেখতে ওটার মনে হয়েছে অন্যরকম কিছু। আমি হলেও সাংবাদিক হলে আপনার মতোই প্রশ্ন করতাম। তো আমাদের কাছে এর চেয়ে বেশি কিছু জানা নাই। মানে বিষয়টা আসলে গোপনেই রয়ে গেল যে ভেতরে আসলে কি কথা হয়েছে। দুজন এরকম বড় মাপের নেতা তারা যখন কথা বলেন, এবং সেখানে বেগম জিয়া, তারেক রহমান যারা বিএনপির একদম মাথা, তারা যখন কথা বলছেন একদম শুধু সৌজন্য সাক্ষাৎ, এটি আসলে খুব সাধারণ মানুষের কাছে হয়তো এরকম মনে হয় না, কিন্তু গোপনই রয়ে যাচ্ছে। এটি হচ্ছে বিষয়। আপনি আরও একটা কথা বলছিলেন যে নিরপেক্ষ সরকার, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। কিন্তু নাহিদ ইসলাম যখন তথ্য উপদেষ্টা ছিলেন তখনও যেমন বলেছেন, আসিফ মাহমুদ বলেছেন, এখনও সেদিনও মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে নাহিদ ইসলাম বললেন যে প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাতদুষ্ট। মানে আপনারা বলছেন প্রশাসন বা সরকারের নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন, তারাও আসলে পাল্টা প্রশ্ন তুলছে এবং আঙ্গুলটা দিচ্ছে বিএনপির দিকে। এখানে আসলে শোনেন, আপনারা কি বলবেন? সেটা যদি হয় আমি আপনাকে বলি, বিএনপি তো অনেক আগে দেশের পরিচালনায় ছিলেন। বিএনপি যারা ছিল তারা কিন্তু ডিসি এসপি অনেক আগেই পার হয়ে গেছে। আওয়ামী লীগই তো 15 বছর ছিল, 15 বছরে একজন ঢুকলে ডিসি হয়ে যায়। তো বিএনপি, বিএনপির সব সিনিয়ররা, তাহলে ম্যাক্সিমাম সচিব কিন্তু বিএনপির হওয়ার কথা। এরপরে যখন বসবেন আমি আপনাকে বলি, জিজ্ঞেস করেন যে বিএনপির কয়জন সচিব আছে, এই যে প্রায় 46-50টা মতো সচিব যারা, বা সচিব পদমর্যাদার প্রায় 50-60 জন, 70 জন এরকম, তারা কয়জন আছে, এবং তাদেরকে বলবেন যে এই প্রশাসনের চিফ কারা, তারা ছিল। নাহিদ একটা সেক্টরের প্রশাসনের চিফ ছিল, সাকিব আসিফ। কি আল মাহমুদ, হ্যাঁ, ও ও একজন, মাহফুজ একজন, তারা কিন্তু এই প্রশাসনেরই চিফ। তাহলে তারা কি বিএনপির পক্ষের লোক? 2 দিন আগেও নাহিদ কিন্তু প্রশাসনেরই চিফ ছিল। তাহলে নাহিদ কি প্রশাসনে, আমি বলবো যে নাহিদ কি আমাদের লোক ছিল? এই যে তারা বলছে, তারা একরকম যে একরকম কাজ করছে আর একরকম আঙ্গুল তুলছে, এই আঙ্গুল তোলাটা কিন্তু জনগণ জানে। আপনি ডিসিদেরকে নিয়ে যে ধরনের কথা হলো ডিসি নিয়োগের সময়, কাদের লোক বেশি আসছে? একটা ধর্মাশ্রয়ী শ্রেণীর লোক বেশি আসছে। তাদের লোকগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে, বিভিন্ন আপনার হাসপাতাল থেকে শুরু করে যে কোনো জায়গায়
আপনার প্রশাসনের সচিব থেকে শুরু করে ডিসিএসপি থেকে শুরু করে তাদের লোকই বেশি। তো ওই লোকদেরই তো বি টিম হচ্ছে নাহিদেরা। তারা তারা কাদের এ টিম বি টিম? আপনার কি বলে, জুলকার নাইন শায়ের লিখছিল না যে ছেলেটাকে তো আমি খুব ভদ্র ছেলে মনে করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি ঘূর্ণাক্ষরে টের পাই নাই, আমি টের পেলাম যখন সে বলল যে আমার নাম এই, আমি ছাত্র শিবিরের সেক্রেটারি। তো এই যে জিনিসগুলো, তো এখান থেকেই প্রমাণ করে যে কার লোক হয়ে কে কখন কাজ করছে। নীলোফার হতে চৌধুরী পারে মনি, যে তাহলে একটা বেসিক প্রশ্ন, এই যুদ্ধের প্রশ্নটাও সময় এই প্রশ্নটাও বারবারই করা হচ্ছে যে তাহলে এতদিন ছিল আওয়ামী লীগের লোক, এখন একদল বলছে বিএনপির লোক বা জামাতের লোক, মানে রাষ্ট্রের লোক বা সরকারের কাজ করবার জন্য লোক না, বিএনপির লোক জামাতের লোক এভাবে, মানে তাহলে আর নামায় লাভ কি হলো? আওয়ামী লীগের লোক নামালাম কিন্তু আসলো বিএনপির লোক বা আসলো জামাতের লোক, এনসিপির লোক, তাহলে লাভটা কি হচ্ছে? এই লাভটা আসলে অনেক দিনের তো আসলে জট লাগানো, জং ধরে গেছে। এটাকে আসলে এটা পারতো একমাত্র ডক্টর ইউনূসের সরকারই পারতো এটাকে একটা নিরপেক্ষতার মধ্যে আনতে, যেহেতু তার কোনো রাজনৈতিক দল ছিল না। সে পারতেন, কিন্তু সে চেষ্টা করে নাই, সেও এটার উপরে উঠতে পারলেন না। এটাই হচ্ছে আমাদের দুঃখটা, উঠতে পারলেন না। তো উনি চেষ্টা করলে অনেক কিছু করতে পারতেন, উনি চেষ্টা করলে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে পারতেন, উনি চেষ্টা করলে প্রশাসনকে নিরপেক্ষ হওয়ার জন্য চেষ্টা করতে পারতেন। প্রশাসনের মধ্যে এই নিরপেক্ষতা ভীষণ ভীষণ ভাবে দরকার, যেটা অনেক দিনে প্রশাসনের, বহু বছর একটা হাতিকে যদি বেঁধে রাখেন তারপরে প্লাস্টিকের চেয়ারে বেঁধে রাখলেও সে কিন্তু ঠায় দাঁড়িয়ে থাকে। ঠিক তেমনি প্রশাসন কিন্তু এখন তেমনি দাঁড়িয়ে আছে, তাদের নিজস্ব কোনো মতামত তারা বহু বছর অ্যাপ্লাই করে নাই, যে কারণে এখন বৈষম্য বিরোধী বাচ্চা বাচ্চা ছেলেরা যা বলে সেটাও তারা মেনে নেয়। ওই অ্যাপ্লাই না করতে করতে তাদের যে মেরুদণ্ডটা ছিল সেটাই ভেঙে চুরমার হয়ে গেছে। জি, জি, নীলোফার চৌধুরী মনি, এবার একটু আবার আসি যে আপনি আপনি আর একটা কথা বলছিলেন, ওই যে ৫ বছরের প্রচারণা একদম ওয়াজে বলা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন বা প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন যে এখন ছেড়ে দিতে চাইলে মানুষ গড়াগড়ি করে করা শুরু করবে বা কোনোভাবেই ছাড়তে দেবে না। ইভেন কাতারে গেলেন প্রধান উপদেষ্টা, সেখানেও বলা হচ্ছে যে মাঝপথে ছেড়ে দিয়ে যাবেন না, ৫ বছর দেখতে চান সেই ঈদের নামাজের সেখান থেকে শুরু করে, বা সার্জিস আলম যেটি আসলে শুরু করেছিলেন ফেসবুকে পোস্ট দিয়ে যে আরও ৫ বছর নির্বাচিত সরকারের প্রধান হিসেবে দেখতে চাই। তারপর থেকে এই আওয়াজটা খুব বড় করে উঠলো। আপনি কি মনে করেন যে এই নির্বাচন আসলে কবে হবে, বা আপনারাও যে একটা রোডম্যাপ চাইছেন না, পিছাচ্ছেন, আন্দোলনে যাবেন বলেও যাচ্ছেন না, আঙ্গুল কবে বাঁকা করবেন এটা নিয়ে আবার চিন্তা করছেন, কৌশল ঠিক করছেন, এই প্রচারণার একটা প্রভাব নির্বাচনের সময়ের উপর পড়বে, এটা আপনি মনে করেন? এরা মনে করছে পৃথিবীতে, দেখেন শেখ হাসিনাও যখন পতন হয়েছে, শেখ হাসিনার ২ দিন আগেও সে চিন্তা করে নাই তার এইভাবে পতন হবে, তাকে পালিয়ে যেতে বাধ্য হতে হবে, এত দুর্দান্ত প্রতাপের একজন মহিলা। অতএব সরকারে যখন থাকে তখন নিজেকে অনেক কিছু মনে হয়। তারা মনে করছে, তারা মনে করছে অবশ্যই তারা আরেকটা জিনিস তারা এক্সট্রা ধরে, যেটা শেখ হাসিনা যে জিও পলিটিক্সে যাদেরকে শক্তি নিয়ে কাজ করেছেন তারা শেষ পর্যন্ত তাদের পক্ষে ছিল, কিন্তু অন্য জিও পলিটিক্সে আপনার কাটাকাটি ছিল, সেখানে তাকে হেরে যেতে হয়েছিল। কিন্তু এখন যারা জিও পলিটিক্সে যারা টিকে আছে বা নিজেকে মনে করে যে আমরা মাস্টার মাইন্ড, আমরাই সেই, তারা মনে করছে যে আমাদের তো টিকিয়ে রাখবে একজনই। সেই কারণে তারা হয়তো বা ওরকম মনে করাচ্ছে কিছু লোকদের দিয়ে। বুঝেনি বাংলাদেশের সবচেয়ে সস্তা হচ্ছে জনশ্রম, মানুষের মুখও কিন্তু একটা শ্রম, আমি আপনি কথা বলছি এটাও একটা শ্রম। তো সেই হিসেবে মানুষের মুখ দিয়ে বলাচ্ছে, ওটা বলাচ্ছে স্তুতি বাক্য পাঠ করানোর মতো। এই জন্য আমি বলি মাঝে মাঝে যে শেখ হাসিনার সাথে এই সরকারের তো পার্থক্য খুব কম। শেখ হাসিনাকেও কিছু লোক এই ধরনের বাক্য বলার জন্য সবসময় রেডি থাকতো, এখনো তাকে কিছু লোক বলার জন্য রেডি আছেন, সে দেশেই হোক দেশের বাইরেই হোক। একবারও কিন্তু বলে নাই, কাতারের আমিরের সাথে যখন বসেছে আপনি খেয়াল করে দেখেন, কাতারের আমিরের পিছনে তার দেশের পতাকা ছিল, আর বাংলাদেশের চিফের পিছনে ওই পতাকার স্ট্যান্ডটা কিন্তু ফাঁকা ছিল। একবারও বলে নাই যে একটা রাষ্ট্র টু রাষ্ট্র বসেছে, সেইখানে ভিক্ষাবৃত্তি করতে গেলেও কিন্তু একটা পতাকা থাকে যে এটা ভিক্ষুক দেশের পতাকা, সেখানে কিন্তু বাংলাদেশে চিফ অ্যাডভাইজারের পেছনে পতাকা ছিল না। এটা নিয়ে কারো চোখে পড়ে নাই, কেউ কিছু বলে নাই, কিন্তু ওইখানে কিন্তু স্তুতি বাক্য ৫ বছর চাই, ১০ বছর চাই, আজীবন চাই, এইসবের কোনো বলা শেষ নাই। এগুলো জাতির জন্য ভীষণ ভীষণ ডেঞ্জারাস এবং দুঃখজনক, এবং এগুলোই স্বৈরাচারকে বানাতে ত্বরান্বিত করে, স্বৈরাচার বানায়, জি, ফ্যাসিস্ট বানায়।
জি, নীলোফা চৌধুরী মনি, যেই নির্বাচনের আগে যেই বিষয়গুলো আলোচনা আসছে সংস্কার, সেই সংস্কার নিয়ে আপনারাই বলছেন যে 691টি প্রস্তাবের মধ্যে আপনারা বেশিরভাগই মেনে নিচ্ছেন, 73টিতে আপত্তি। সবচেয়ে বেশি যেই একটি বা দুটি জিনিস আলোচিত হচ্ছে তার মধ্যে হচ্ছে আপনারা বলছেন আপনাদের প্রস্তাব হচ্ছে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, আর সংস্কার প্রস্তাবে বলা হচ্ছে দুইবারের বেশি কেউ, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনার কাছ থেকে একটু মানে কেন আপনারা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এটাতে আপত্তি করছেন, আর আপনারা কেন পরপর শব্দটা জুড়ে দিচ্ছেন, মানে পরপর হতে পারবেন না এর মাহাত্ম্যটা কি? এটা কিন্তু একটা কথা বলেছে আমাদের দলের নেতা সালাউদ্দিন ভাই, বলেছে যে যদি দল চায় পরপর দুইবারের বেশি হতে পারবে না, কিন্তু গ্যাপ দিয়ে যদি হয়, গ্যাপ দিয়ে আবার দল যদি ক্ষমতায় আসে, তখন যদি দলের লোকজন চান যে অ্যাগেইন উনি আবার হবেন, সেটা হলো অন্য কথা। সেটার হিসাব আসতে তো অনেক দেরি আপা। এটা তো পরপর দুইবারের পরে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জানেন, একমাত্র ফ্যাসিস্ট হাসিনা ছাড়া কেউই একবারে হুম। পারবে ছিল না। তাহলে যে জিনিসটা আমার মাঝে মাঝে ওইটা মনে হয় যে শেখ হাসিনার সময় যখন সম্পত্তি নিয়ে নারী পুরুষের মধ্যে ভাগাভাগি নিয়ে আন্দোলন চলছিল, তখন একটা মাদ্রাসার ছেলে মারা গিয়েছিল। পরে খবর নিয়ে জানা গেল সেই ছেলেটা এত গরিব ঘরের যে তার বাবার বা তার এক ছটাক জমিও ছিল না, অথচ জমির ভাগাভাগিকে কেন্দ্র করে তাকে নিহত হতে হলো। তো বাংলাদেশের অবস্থাও এরকম, পরপর দুইবার বলেছে, এটাই আগে মেনে নেন না কেন? তো আপনারাই কেন এটার যদি জন্য লেগে আছেন, আপনারাই কেন মেনে নেন না আমরা তো যে এটার জন্য দুইবারের বেশি? শুনি, কারণ আমরা দুইবার তো, এটার জন্য জি আপনার বলি, 1.5 শতাধিক আপনার 1/11 সময় সংস্কার হয়েছিল, শেখ হাসিনা 50টাও মানে নাই। বুঝেন, বাংলাদেশে বিএনপি ছাড়া বড় কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নাই, আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে। সেইখানে বিএনপি 6 শতাধিকের মধ্যে 5 শতাধিক কিন্তু মেনে নিয়েছে, থাকলো 73-এর মধ্যেও কিন্তু আংশিক, যে এইটুকের মধ্যে আমাদের সমস্যা আছে, এইটুকের মধ্যে নাই, সেটা নিয়ে কিন্তু আলোচনা করা যেতে পারে। সরকার কিন্তু দলগুলোকে ওইভাবে কোনো মূল্যায়নই করে নাই, তারা সমস্ত সংস্কার বানিয়ে তাদেরকে থ্রো করে দিয়েছে, তাদের নিয়ে বসে নাই। অথচ যাদের হা জয় যুক্ত হয়েছে 3বার বলার পরে সংস্কারটা আপনার আইনের মুখ দেখবে, সফলতার মুখ দেখবে, তাদেরকে আপনার দূরে রেখে করা হলো। তারপরেও কিন্তু বিএনপি নেগলেন্সিটা মেনে নিয়েছে, মেনে নিয়ে কিন্তু 5 শতাধিককে হ্যাঁ বলেছে। কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, মানে এটা কেন আপনারা মানছেন না এটি এক ব্যক্তিকেই প্রধানমন্ত্রী হতে হবে? আচ্ছা, এটা এটা মানছেন না, মানছেন না বলেছে, ওনারা বসুক, সরকার এখন ডাকুক তাদেরকে। এক পক্ষে সংস্কারপন্থী, আরেক পক্ষে সংস্কারের মানে আপনার কারেকশন পন্থী, দুইজনই সংস্কার চায়। একজন সংস্কার বানাচ্ছেন, আরেকজন সংস্কার কারেকশন করছেন, তাদেরকে নিয়ে সরকার মাধ্যস্থতা করুক, বসুক। বসছে তো, এটাকে বিএনপির তো সাথে তো আপনাকে তিন গুরুত্ব দিনের দিতে বৈঠক হবে। হলো, হ্যাঁ, 3বার। 3 দিনের বৈঠকের পরে যে কথাগুলো আসলো, এই কথাগুলো আসলো, 3 দিনই তো শেষ দিন না, এমন তো না যে 3 দিনের পরে মানে আর এরকম বৈঠক কি করা তাহলে যাবে না। সম্ভাবনা আছে আপনারা এই জায়গায় মানবেন যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না? আলোচনার মাধ্যমে এরকম একটা কিছু মেনে নেওয়ার মতো মনস্তত্ত্ব আপনাদের আছে? এটা নেতৃবৃন্দ বলতে পারবে, এটা আমি বলতে পারবো না, না বলা পর্যন্ত আমি বলতে হ্যাঁ, পারছি না। আমরা দেখছি আসলে তারা বলছেন না, মানে এটা নিয়ে অনেক আলোচনাই হচ্ছে, বলছেন না। আমরা দেখেছিলাম রাশিয়াতেও এরকম একটা বিধান ছিল যে পর পর দুবারের বেশি। তখন পুতিন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পদ সোয়াপ করে তারপরে আবার দীর্ঘ সময়ের জন্য তিনি আরও 2 মেয়াদের জন্য তিনি রাষ্ট্র চালানোর দায়িত্ব নিজের ঘাড়েই রেখেছেন বা নিজের হাতেই ক্ষমতাটা রেখেছেন। বিএনপিও কি আসলে এরকমই কিছু চায় যে এক ব্যক্তি, আমরা যে পারিবারিক প্রথায়, শোনেন, কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা, কোথায় গণতন্ত্র আর কোথায় রাজতন্ত্র বা একনায়কতন্ত্র বা ফ্যাসিস্ট তন্ত্র? পুতিন একটা ফ্যাসিস্ট ইন্টারন্যাশনাল, তো পুতিনের সাথে কি গণতন্ত্রের কথা মানায়? বিএনপি কি কখনোই, আপনি দেখেন বিএনপি শাসনামল গুলো দেখেন, বিএনপি কখনোই জিয়া রহমানের সময় দেখেন, সর্বপ্রথম আপনার আপনাদের মুখের কথা বলার অধিকার ফিরিয়ে আনা হয়েছে। আপনার জিয়া রহমানের সময় যতগুলো সংস্কার হয়েছে, পঞ্চম সংশোধনী হয়েছে আপনার এই এই সংস্কারগুলো নিয়ে। তো তারপরে আপনার খালেদা জিয়া আসলেন, খালেদা জিয়া যতগুলো কাজ করলেন, যেভাবে করলেন, আপনি কি কাউকে কারোর শাসন আমলটাকে আপনি ওইভাবে ধরতে পারেন যে চরম স্বৈরাচার ছিল? চরম স্বৈরাচার ছিল এমন, বরং 2001-এ ক্ষমতায় আসার পরে
আর্মিরা তাকে বুঝাতে পেরেছিলেন, বুঝিয়েছিলেন যে দেশের অবস্থা খুব খারাপ, আপনাকে স্ট্রং হতে হবে। ম্যাডাম ম্যাডাম বলছে কি করতে হবে, যে কিছু লোক খুব বেড়ে গিয়েছে আওয়ামী লীগের সময় এগুলো, তো এগুলোকে যদি আমরা কিছু করি, তখন ম্যাডাম বলছিলেন যে অপরাধী যেই হোক শাস্তি সবার জন্য সমান যোগ্য। এবং তারপরে প্রায় 50,000-এর মতো লোককে ধরা হয়েছিল, ক্রস ফায়ারে দেওয়া হয়েছিল, অপারেশন ক্লিন হার্ট, যেটা কিনা বিএনপির উপরই বেশি পড়েছিল এই কারণে যে 5 বছর তার আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ছাত্রদল যুবদলের প্রায় সব ছেলেদের নামে মামলা দিয়েছিল। আর আর্মিরা প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে আপনার 5 বছরের পত্রিকা, লোকাল পত্রিকাগুলো সংগ্রহ করেছিল, এবং এই মামলার যে আসামি তাদেরকে দেখে দেখে বেছে বেছে দলের লোকই কিন্তু ধ্বংস হয়ে গেল। ম্যাডাম কিন্তু বুঝার আগে এটা হয়ে গেল। কিন্তু এই যে বলছে যে অপরাধী যেই হোক, এখন কাগজে কলমে অপরাধী আর সত্যিকার অপরাধী সেটা কিন্তু বলে নাই ম্যাডাম ওই ওই জায়গায়। তো সেইখানে আমি আপনাকে মানে বলি ম্যাডাম যে বোঝার বিএনপি আগেই এমন অপারেশন ক্লিন কোনো হার্ট কাজ হয়ে গেল। করে না। হ্যাঁ, হয়ে গেল। বুঝলাম না আপনার কথাটা। মানে ম্যাডাম বোঝার আগেই অপারেশন ক্লিন হার্ট হয়ে গেল। না না ম্যাডাম বুঝার আগে ম্যাডাম তো ওই কথাটা বললেন যে যেই হোক অপরাধী। এটা তো ম্যাডাম বুঝে নাই যে ওই যে 5 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সব তো মামলাগুলো তখন ছাত্রদল যুব দলের উপর দিয়েছে, এই জিনিসটা বুঝতে পারেন নাই। ম্যাডাম মনে করেছে সত্যিকার অর্থে যারা অপরাধী, তখন তো 5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, অপরাধীটা সব আওয়ামী লীগের ঘরের লোক। বিএনপি তো দৌড়ের উপর ছিল। আপনি জানেন যে যখন যে সরকার থাকে তার এন্টি সরকাররা কতটা সমস্যার মধ্যে থাকে। তো সেইখানে তো আর্মিরা গিয়ে তো আপনার কি করলো, আপনার পেপার দেখে দেখে মারলো। পেপারে যারা মামলার আসামি, মামলার আসামি তো সেই মানে খারাপ কাজ করে আসামি হয় না, এটা দলীয় আপনার ক্রোধের বশবর্তী হয়ে আসামি হয়েছে। তো সেই মানুষগুলো কিন্তু আপনার বলির পাঠা হয়ে গেল, এই কথাটা আমি বলতে চেয়েছি। জি। তাহলে কি বোঝার ঘাটতির আপনাদের দলে একটা বড় জায়গা হয়ে থাকছে যে এই ক্লিন হার্টের জায়গায় বোঝার ঘাটতি, তারপরে আমরা দেখলাম 21শে আগস্টের মতো ঘটনাও আপনাদের সময় ঘটে গেল, মানে তখন সব কিছু থেকে আপনাদের একটু বুঝতে দেরি হয়ে যায়। শোনেন, আমাদের সময় সব সব সরকারের সময় অনেক কিছু হয়। আপনার 21শে আগস্টের ঘটনাকে যদি বলি যে হ্যাঁ ওই সময় বিএনপি সরকার ছিল, অস্বীকার করছি না, কিন্তু আপনি বিডিআর এর হত্যাকাণ্ডের কথা যদি বলেন, এত বড় কাহিনীকে ধামাচাপা দিয়ে 15 বছর ক্ষমতায় থাকে কিন্তু চারটিখানি কথা না। তো এটা কিন্তু সব সময়, এবং একটা দুইটা না, আপনার ধরেন কি বলে উদীচীর ঘটনা, আপনার ওই যশোরের ঘটনা, এগুলো কিন্তু সব আওয়ামী লীগের সময়, চাষারার ঘটনা, এগুলো কিন্তু সব আওয়ামী লীগের সময় হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আওয়ামী লীগের থাকতে কোনো অসুবিধা হয় নাই। তো এই অসুবিধাটা কিন্তু বুঝার জন্য বা না বুঝার জন্য না, এই অসুবিধাটা হলো জিও পলিটিক্স এর সবচেয়ে কাছের যে রাষ্ট্রটা, সেই কাছের রাষ্ট্রের যে ক্ষমতার যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশেই হয়তো থেকেছে তারা। আর আপনারা কি সেই কাছের রাষ্ট্রের আনুকূল্য পান নাই বলে আপনাদেরকে সরতে হলো? আমরা কাছের রাষ্ট্রের আনুকূল্য চাই নাই, কারণ আমাদের আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলতেন যে বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমরা তো প্রভু মানতে পারি না, অথচ আপনি দেখেন যে পতিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। এই যে আপনি কি ভারতের স্ত্রী হতে যাবেন, আমি কি হতে যাব? কিন্তু আমাদেরকে সত্যিকার অর্থে কতটা জঘন্যতর নিম্নগামী করে দিল একটা মন্ত্রী, যাকে কিনা আমরা দেই বা না দেশের ম্যান্ডেট নিল। তো জিয়া রহমান তো তা বলে নাই, জিয়া রহমান বলেছেন যে বিদেশে আমাদের বন্ধু আছে, কিংবা সবার জন্য বন্ধুত্ব, কারোর জন্য শত্রুতা না। তো সবার জন্য বন্ধুত্ব তো তারা চায় না, কেউ কেউ চায় যে শুধুমাত্র তাদের সঙ্গে প্রভুত্বের যাই হোক, আচরণ হবে, তার মানে এইটা একটা হৃদ্য এবং এইটা একটা প্রভুর সামারি টানতে আচরণ পারি হবে। যে ক্ষমতায় গেলে ধামাচাপা দেবার একটা মানে সুযোগ তৈরি হয়ে যায়। সেটি আপনি যেটি বলছেন বিডিআর বিদ্রোহ সহ আরো বাকি ঘটনাগুলো ধামাচাপা দিচ্ছে, বা বিএনপির সময় যেই 21শে আগস্টের মতো অনেক ঘটনা থাকার পরেও। বিএনপি তো 21শে আগস্ট ধামাচাপা দেয় নাই আপা। বিএনপি যেটা 21শে আগস্ট বলছে, বিএনপি ক্ষমতায় ছিল, অস্বীকার তো করে না, এবং এটার জন্য এত কিছু আপনার কয়জনের ফাঁসি হয়েছে, আপনার কতজনের জেল হয়েছে, যাবজ্জীবন হয়েছে, তারেক রহমান নিজে এটার ভিকটিম। তারপর সব তো বাতিল এই যে হয়ে গেছে, একজন আসামিকেও মানে তার কোনো শাস্তি টেকে নাই। এবং সেটা তো বিএনপি পাওয়ারে ছিল না, আপনার বাতিল হয়েছে। উইটনেসের যথেষ্ট অভাব ছিল আওয়ামী লীগের সময়, এই জিনিসটা আপনারা ভালো করে জানেন। তারা উইটনেসের কোনো ধার ধারে না, আত্মপক্ষ সুযোগের কোনো সুযোগ নাই সমর্থনের। তো সেই কারণে উইটনেসের যে প্রবলেম গুলো ছিল, যে ঘাটতিগুলো ছিল, সেই ঘাটতির আপনার ফাঁক ফুকরেই তো মামলাগুলো খারিজ হয়ে গেছে। তার মানে এতগুলো মানুষ, যাই হোক এটা অবশ্য আজকের আলোচনার বিষয়বস্তু না, এতগুলো মানুষ মারা গেল, কেউ অপরাধী না বা কেউ মারলো না, এরকম একটা রায় হলো।
এবং তো সেই তাই সময়টা না, এতগুলো মানুষ তো মারা গেল কেনটা না, আপনার এই যে 24-এ যে মানুষগুলো মারা গেল, যারা মারলো মেরেছে, এটা সত্যি, এটার বিচার কতটুকু হয় তাই দেখেন। যেদিকে ধাবিত হচ্ছে সেই বিচারটা কতটুকু পায় এটাই দেখেন। তো গণ অভ্যুত্থান তার বিচার পাচ্ছে না, এর চেয়ে দুঃখজনক তো কিছু নাই। এখন পর্যন্ত 8-9 মাস চলে গেছে, এখন পর্যন্ত মানুষ মারা যাচ্ছে, গুলি খাওয়া মানুষগুলো, সে তার বিচার পাচ্ছে না। জি, মানে 8 মাসে কি আর বিচার হয়? 8 মাসে তো আর বিচার হয় না। 8 মাসে বিচার হয় না, বিচারের একটা জায়গায় তো উঠে। আর কিছু কিছু এই মার্ডার গুলার বিচার, মার্ডারের কিছু বিচার এগুলা তো সাথে সাথে হওয়ার কথা। এটা কে মার্ডার করেছে, কে বিএনপি তো করে নাই। মার্ডার করেছে কে, বৈষম্য বিরোধী তো করে নাই। মার্ডার যারা করেছে তারা কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, তাদের কিন্তু ধরপাকড় হচ্ছে না। না, মানে এখানে কিন্তু বিচারের বাণী নিভৃতে কাটছে। জি, সেটাই। একটা একটা মামলার তদন্ত প্রতিবেদন, পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত জমা দিয়েছে, সেটি আমরা জানি। যাই হোক, আমরা একটু আর একটা বিষয়, একটু মানে সংস্কার বিষয়ে কথা বলছিলাম। আর একটা সংস্কারে আপনারা এক ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান, সংসদ নেতা হতে পারবেন না, এখানেও আপনারা আপত্তি করেন। মানে এক ব্যক্তির হাতেই ক্ষমতা, সেই যে স্বৈরাচারের ডেফিনেশনটা আসে, সেই জায়গাটাই কি আটকে থাকছে না আপনাদের প্রস্তাবনাগুলোর মধ্যে? আমি এখানে বলতে চাই যে এটা আরো আলোচনা সমালোচনা আরো হোক, আরো হোক। আমি এর চেয়ে বেশি কিছু আচ্ছা, বলবো না আপনাকে। তাহলে এই বিষয়ে আর আপনার সাথে না আগাই। আমি একটু এই অংশে আনি। নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব এসেছে, সেখানে হেফাজতে ইসলাম সেটিকে প্রত্যাখ্যান করেছে এবং সংস্কার কমিশনই বাতিল চেয়েছে। 3রা মের মধ্যে বাতিল করার একটা আলটিমেটামও দিয়েছে। জামায়াতে ইসলামী তারাও এটি প্রত্যাখ্যান করেছেন। জামায়াতের আমির বলেছেন যে যে কয়জন সুপারিশমালা তৈরি করেছেন তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান সে কথা বলতেও লজ্জা করে। প্রধান উপদেষ্টা দেশে ফিরে বিড়ম্বনা না করে এই কমিশন বাতিল করুন, তিনি সেই আহ্বান জানিয়েছে। আপনাদের অবস্থান কি নারী কমিশনের প্রস্তাব নিয়ে? দেখেন, আমাদের অবস্থান তো বলেই দিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তো সমস্যা এটা বলেছে। বাট আমি আমি আমার জায়গা থেকে নারী নিয়ে কথা বলতে গেলে আমি আমার কথা বলতে চাই। আমার নিজের কাছে যেটা খারাপ লেগেছে আমি ওইটুকু বলতে চাই। যেটা হলো যে আপনার 300 সংরক্ষিত আসনে 300 পুরুষের সাথে 300 নারী ইলেকশন করবে, ভালো কথা। কিন্তু সেটা ইলেকশনে যদি করে তাহলে নামের সাথে কেন সংরক্ষিত হবে? আমি এটার সানে নজুল বুঝি নাই। তাহলে আমরা প্রগতিশীল নারীরা কি নারী বানালো? 2025 সালে, 71 সালে স্বাধীন হওয়ার পরে 2025 সালে বাংলাদেশে কোন নারীর জন্য সংরক্ষিত এখন আর প্রযোজ্য না। বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজ বিশ্ববিদ্যালয়ে পুরুষের পাশাপাশি নারীরা প্রায় সমান। ভোটারের ক্ষেত্রে পুরুষের কাছাকাছি নারীরা আরো কোথাও কোথাও বেশি ভোট পুরুষের চেয়ে। চাকরিতে নারীরা প্রায় সব জায়গায় চাকরি করে পুরুষের সাথে সাথে। নট অনলি বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলন করলো বৈষম্য নিয়ে, নারী কোটা নিয়ে কিন্তু কোনো কথা হয় নাই। নারীরা কিন্তু বলে নাই কেউ যে আমাদেরকে কোটা দিতেই হবে। এটা আমি নারীদেরকে স্যালুট করি, আমি একজন নারী হিসেবে। কারণ যে নারীরা চাকরি দিয়ে, পরীক্ষা দিয়ে চাকরি করতে চায়, অন্যদের সাথে, ছেলে মেয়েদের সাথে মিলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হই, সেখানে কিন্তু কোনো নারী কোটা থাকে না। পড়ালেখা করি, পাশ করি, চাকরি করি অনেক ক্ষেত্রে। তো আমাদের অনেক ক্ষেত্রে ধরেন আগে 10% নারী কোটা ছিল, নারী কোটা ছাড়াও তো পাশ করতো, 10% তো চাকরি করতো না, তার চেয়ে বেশি করতো। তো নারী কোটাটা যদি এই সময় না থাকে তাহলে কেন সংরক্ষিতটা থাকবে? এটা গেল 1 নাম্বার। আমি এই জায়গাটা ঘোর আপত্তি করি। এবং বিএনপি এখানে বোধহয় 100 নারীর কথা বলেছেন, সেটাও আমার কাছে মনে হয়েছে যে 100 নারী সংরক্ষিত থাকবে। 100 নারী কিভাবে নির্বাচিত হবে? 3টা আসনে নির্বাচিত হয়ে আবার নামের সঙ্গে সংরক্ষিত থাকবে। এখানে আমার কিছু ব্যক্তিগত কষ্ট আছে, এই কষ্টটা আমি আজকে শেয়ার নাই করি। আরেকটা জায়গায় বলা হয়েছে যে শ্রমের মর্যাদায় নারীদের কথা, যেখানে বলা হয়েছে যে যারা আপনার যৌনকর্মী তাদের কথা বলা হয়েছে যে তাদেরকে যেন মর্যাদা দেওয়া হয় শ্রমের। এখানে আমার ঘোর আপত্তি আছে। আপত্তি আছে এই কারণে, পৃথিবীতে সমস্ত নেগেটিভই হয়, পজিটিভ হয় না। তো সেইখানে নারীর, বিদেশে উন্নত দেশ যদি আমরা বলি, উন্নত দেশে একজন পুরুষও যখন যৌনকর্মীর কাছে যায়, ধরা পড়ার পরে সেই পুরুষেরও কিন্তু শাস্তি হয়।
অপরাধী হিসেবে দুইজনই অপরাধী, নারী পুরুষ সবাই অপরাধী হতে পারে। তো সেইখানে বাংলাদেশে পুরুষদের কোনো শাস্তি নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই সব পেশাকে, সব পেশার মতো এই পেশা, এটা কোনো পেশা হতে পারে না। নো, এই পেশাটা বাংলাদেশের মতো জায়গায় এই পেশাটাকে পেশা হিসেবে আমি নিতে তাহলে পারি। লাইসেন্স দিয়ে পতিতালয় কেন থাকে? বিশ্বের অন্যতম বড় পতিতালয় হচ্ছে বাংলাদেশের দৌলতদিয়ায়, মানে সেরকমটা থাকে কেন তাহলে যদি এটা থাকে? দেখেন, অনেক পতিতালয় কিন্তু ইতিমধ্যে উঠে গেছে, যেমন নারায়ণগঞ্জে টানবাজার ছিল, আরো অনেকখানে ছিল। তো লাইসেন্স দিয়ে পতিতালয় যে কারণে, সেটাও আমি সমর্থন করি না ওইভাবে। এবং এই লাইসেন্স থাকার পরেও তাদের কিন্তু আপনার মর্যাদা নাই, তাদের কিন্তু ওই মর্যাদা নাই, কখনোই ওরকম ভাবে ছিল না। তো সেই জায়গায় আমি বলতে চাই যে আমি নারীদের এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে এটাকে আমি কোনো সম্মানজনক কোনো পেশা মনে করতে রাজি না, কোনো শ্রমের, এটাকে আমি শ্রম বলতে কোনো রাজি না। রিক্রিয়েশনের মাধ্যমকে কোনো শ্রম বলা চলে না। হ্যাঁ, বলতে পারেন যে সে বাধ্য হয় অনেক সময় অনেক কিছুতে, অনেক কিছুতে যদি বাধ্য হয়, সেই অবস্থানটা যদি আমরা সরিয়ে ফেলি তাহলেই তো হয়। তো সেটা তো সে সরানো যাচ্ছে না, অবস্থান না সেটা সরিয়ে, সরাতেই বা কোনো প্রস্তাব কি দেখলেন? সেটি সরাতে কোনো অবস্থান কি আছে? কোনো সরকারের সময় কি হয়েছে সেটি সরাতে অবস্থান? সেটা সেটা তারা বলতে আমাদের পারতো, সংবিধানেও তাও তো বলা আছে যেটি সরকার বা রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নেবে। কি হয়েছে আসলে? সেটাতে জোর না দিয়ে কেন আপনি নেগেটিভের মধ্যে জোর দিচ্ছেন? নেগেটিভকে কেন আপনি পজিটিভ কিন্তু সেটা করছেন? যদি না হয়, মানে আপনার কথা একদম একদম আপনার কথার সাথে একমত, সেটাতে জোর না দিয়ে নেগেটিভে কেন জোর দেওয়া হচ্ছে? কিন্তু সেটা যখন করা হচ্ছে না, নারীরা যখন এই কাজে আছে, আপনিও বলছেন বাধ্য হয়ে অনেকে আছে, যখন যাচ্ছে তাদের কি কোথাও কোনো রকম অবস্থান থাকবে না? এমনকি তারা মারা গেলে তাদের মানে মৃতদেহেরও পর্যন্ত, মানে ঠিক মৃতদেহের আছে, প্রতি ব্যবস্থা সেটা করে সেটাও সেটার হয় না। জন্য আপনি, সেটার জন্য আপনি বলতে পারেন, সেটার জন্য রাষ্ট্র ব্যবস্থা করতে পারে, সেটার জন্য নারী নেত্রীরা বলতে পারে, সেটার জন্য নারী নেত্রীদের সংবিধানে যা আছে এটার মধ্যে থেকে পজিটিভ জিনিসগুলো খুঁজে নিতে পারে, খুঁজে নিয়ে সেটার ব্যবস্থা করতে পারে। কিন্তু আপনার গা বাঁচতে লুম উজাড় করে ফেলে গা বাঁচা যায় না। আর সেই লুম না থাকলে সেই জিনিসটার কোনো কিছু থাকে না। তো সে তার তার জীবন মৃত্যু সমস্যা। তো সেই জায়গায় আমি বলতে চাই যে আমি এটাকে সমর্থন করি না, এটা আমার ব্যক্তিগত অভিমত। এটা যদি কোনো দলের সঙ্গে মিলে যায়, গুড, না মিললেও আমার কোনো আপত্তি নাই, এটা আমার আমার ব্যক্তিগত অভিমত। আমি নারীকে সম্মান করি, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আমি নারীদেরকে বসাতে চাই, রাখতে চাই। এইটাকে আমি শ্রমের মর্যাদায় আমি আনতে রাজি না, কারণ রাষ্ট্র অনেক বিকল্প ব্যবস্থা রেখেছে। তাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে এনে তাদেরকে কর্মক্ষম কাজে লাগানোর জন্য। আপনার মনে পড়ে যে যখন স্বাধীনতা যুদ্ধে আমাদের নারীরা, যারা আমাদের মা বোনরা শ্লীলতাহানির শিকার হয়েছিলেন, ধর্ষিত হয়েছিলেন, রাষ্ট্র তাদেরকে পরবর্তীতে বাবা মারা ফেরত নেয় না, তাদেরকে বিভিন্ন কাজের মধ্যে রেখে বিভিন্ন এনজিও গুলোর মধ্যে ঢুকিয়ে দিয়ে বিভিন্ন ভাবে তাদের ব্যবস্থা করেছিলেন। কিংবা এসিড দগ্ধ নারীদেরকে, তাদের জন্য আলাদা ব্যবস্থা করেছেন রাষ্ট্র এবং ইন্টারন্যাশনালি। তো সেইভাবে চেষ্টা করতে পারে তাদের জন্য, তাদের পুনর্বাসনের জন্য। কিন্তু এটা হতে পারে না, জি, এটা আমার সেটাই। কাছে মনে সেই হয়। পুনর্বাসনের চেষ্টাটা আসলে হয় না। এটি আবার একটা বিশাল আলোচনার জায়গা। সেটি হয়তো অন্য আর একদিন কোনো নারী ইস্যুতে কথা বললে সেটি নিয়ে তুলে রাখলাম। শেষ প্রশ্নটা করি, যে প্রশ্নটার সম্মুখীন আপনি অনেকবার হয়েছেন বা আপনার দলের নেতারা হয়ে হয়ে থাকেন, তারেক রহমান বেগম জিয়া কবে ফিরবেন? কেন ফিরছেন না? দেখেন, বেগম জিয়ার তো ফেরার কথা ছিল এপ্রিলের মাঝামাঝিতেই। আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি। ওনার ট্রিটমেন্ট হচ্ছে, উনি একাই ওইখানে আছেন তা না। ওনার ব্যক্তিগত যে ডাক্তার যিনি, উনি আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, ডাক্তার জাহিদ সাহেব, উনিও আছেন ওনার সাথে। আর তারেক রহমান সাহেবের কথাটা আমি যেটা বলতে চাই, এক নম্বর, আমার দৃষ্টিতে আমি যেটুকু বুঝি, ওনার লাইফের যে রিস্কটা, সে রিস্কটা এখনো আছে। দুই নাম্বার, উনি উনি কারা বা এখানে কে বা বলেছিলেন, কারা তার জন্য থ্রেট? তার জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল থ্রেট আছে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল, এখানে বড় বড় এজেন্সি একটা ব্যাপার আছে। আপা, এগুলো আসলে টকশোর মধ্যে না বলাটাই ভালো। আর যেটা বলতে চাচ্ছি, উনি বলেছিলেন যে উনি সমস্ত মামলা প্রত্যাহার হলে উনার বা উনার দলের, তো উনার দলের, আমাদের দলের অনেক নেতাকর্মীর মামলা এখনো প্রত্যাহার হয় নাই। নির্বাচনের ঘোষণা দিলেই এর মধ্যে মামলাগুলো প্রত্যাহার হলে উনি খুব সরাসরি সত্তরই দেশে ফিরবেন। আর সবার ম্যাডাম তো মামলা যে কোনো প্রত্যাহার। সময় হতে পারে কুরবানি ঈদের পরে ফিরবেন।
জি, কে বা কারা তার লাইফের জন্য থ্রেট, বিভিন্ন এজেন্সি আছে আপনি বলছেন, সেটি একদম প্রধানমন্ত্রী হয়ে গেলে তখন আসলে সেই থ্রেটটা তখনই একমাত্র কাটবে। না না, প্রধানমন্ত্রীর সঙ্গে এটার কোনো সম্পর্ক না। সে আসবেন, ইলেকশন করবেন, নির্বাচনের আগে প্রচারণা করবেন, সমস্ত বাংলাদেশ ঘুরবেন, কিন্তু আমরা আমরা আমাদের নেতাকে মনে করি না যে উনি এখনো মানে ষড়যন্ত্রের ঊর্ধ্বে আছেন। উনি গভীর ষড়যন্ত্রের মধ্যে আছেন। উনি নিজেও দেখবেন প্রায় প্রতি মিটিং এ কথা বলেন যে বিএনপি কে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, মিডিয়া ট্রায়াল হচ্ছে, অনেক অনেক কিছু বলেন। কথাগুলো কিন্তু একদম মিছামিছি বলেন না। অনেক কথা আছে আপা যে অনুধাবন করা যায়, বলা যায় না। আমরা বাতাসের মধ্যে বসবাস করি, বাতাস কি ধরতে পারি? অথচ বাতাস ছাড়া আমরা 2 মিনিট বাঁচতে পারবো না। তো এরকম অনেক ষড়যন্ত্র, হুমকি, নিরাপত্তা হুমকি সবকিছু শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন। না, শেষ হওয়ার সাথে না, উনি নিজেই বুঝবেন, উনি একটা এত বড় দলের একজন নেতা, এই জায়গাতেই উনি সবসময় নিজেই এসে আসলে বুঝবেন। থেমে যায় যে তিনি নিজেই বুঝবেন, বা তিনি যখন